আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সামনে আসলাম যে কারণে, সেটা হলো যে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশনমূলক কথা বলার জন্য। যেহেতু তোমাদের সামনের দিনে ফিজিক্স পরীক্ষা আছে, তো অনেকে হয়তো বা তোমরা আতঙ্কিত হয়ে আছো যে কালকে কি হবে না হবে। তো আমি প্রথমে তোমাদের নিশ্চিত করতে চাই যে ভয়ের কোনো কারণ নেই। সর্বপ্রথম এটাই বলবো যে সবসময় শান্ত থাকবা। ফিজিক্স মানে আহামরি এরকম কিছু নয়। যদি তোমাদের পূর্বের পড়াগুলোকে টাইপ ভিত্তিক রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাও, আশা করি তোমরা অবশ্যই পরীক্ষায় সফলকাম হবা। এখন এখানে কথা হলো যে ভাইয়া, অনেকে বলতেছে ভাইয়া অনেক কঠিন হবে। না, কঠিনের কিছু নাই। পরীক্ষা এই বছরের মোটামুটি সহজেই হচ্ছে, তো আশা করি যে এই পরীক্ষাটাও সহজেই হবে। তবে এই কারণে আমি তোমাদের সামনে আসলাম যে তোমাদের এই বিষয়ে কিছু কথা বলবো। যেমন তোমাদের যাদের বই পড়া হয়নি বা এতদিন কম পড়ছো, তোমরা বিশেষ করে তারাই বেশি আতঙ্কিত হয়ে আসছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা জাস্ট তিন থেকে চারটা চ্যাপ্টার পড়ে যাবা এবং পড়ার মতো পড়তে হবে। এমনভাবে পড়া লাগবে যাতে চ্যাপ্টারের A to Z হয়, যেহেতু তোমরা কম করে পড়ছো বা কম করে পড়বা এই কারণে। কিন্তু যারা ফুল চ্যাপ্টার মানে যে সিলেবাস যে সম্পূর্ণ পড়ে যাবে তাদেরটা ভিন্ন। কিন্তু তোমরা যারা কম পড়ছো তাদের জন্য সাজেশন হলো, তোমরা যদি ভালো করতে চাও বা পরীক্ষাটাতে কৃতকার্য হতে চাও, তাহলে আমার সাজেশন হলো প্রথমে প্রথম অধ্যায় পড়ে নিবা। অধ্যায়ের সাজেশন আমি এখানে সিকিউ বিষয়ে কিছু বলবো না, জাস্ট এমনি জাস্ট টাচ করে দিব। তবে অধ্যায়ের বিষয়ে আমি বলবো যে যাদের কম পড়া হয়েছে এখন পর্যন্ত, তারা প্রথম অধ্যায় পড়তে পারো। প্রথম, তারপরে হলো সপ্তম, অষ্টম, আর হলো 12 দ্বাদশ অধ্যায়। এই চারটা অধ্যায় পড়লে আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই এখান থেকে কমন পাবা। অধ্যায়ের বিষয়ে আমি ফিজিক্সে বলি যে এই চারটা অধ্যায় তবে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে A to Z কমপ্লিট থাকে। যেহেতু তোমরা কম করে অধ্যায় পড়বা, তাহলে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এখন এই চারটা অধ্যায়ের মধ্যে আসলে আমরা কোন কোন টপিকগুলো পড়বো? সর্বপ্রথম আমি প্রথম অধ্যায়ে, আমার পূর্বের ক্লাসগুলোতে তোমাদের প্রথম অধ্যায়ের সাজেশনমূলক কথা বলা ছিল, তোমরা দেখতে পারো। তো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমরা প্রথমে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে যেটাকে, সেটা হলো স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের যাবতীয় যত জিনিস মানে ব্যাপার স্যাপার আছে সবগুলা পড়া লাগবে স্লাইড ক্যালিপার্সে। আর দ্বিতীয় হলো স্ক্রু গজের ব্যাপারে। আর তৃতীয় নাম্বারে হলো যে ত্রুটি নির্ণয়। অবশ্যই এই তিনটা টপিক প্রথম অধ্যায়ে 100% প্রাধান্য দিয়ে পড়া লাগবে। এতদিন তোমরা ফিজিক্স নিয়ে স্যারদের কাছে যেখানেই প্রাইভেট পড়ছো না কেন, এই টপিকগুলোর মধ্যে থেকে খাতা বের করে স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ আর ত্রুটি নির্ণয়, এই তিনটা টপিক প্রথম অধ্যায় থেকে পড়ে নিবা। আমি আজকে তোমাদের সিকিউ সম্পর্কিত কিছু কোন কথা বলবো না, জাস্ট অধ্যায়ের কোন কোন টপিকগুলো পড়লে কমন আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে বলবো। তাহলে প্রথম অধ্যায়ে আমরা এই তিনটা অংশ পড়লেই আশা করি এখান থেকে কমন হবে বিষয়। সপ্তম অধ্যায়ে আসো, তাহলে এটা হলো প্রথম অধ্যায়, এটা হলো প্রথম অধ্যায়। আর এরপরে আমরা সপ্তম অধ্যায়ে, সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এখানে তরঙ্গ এবং শব্দের ব্যাপার আছে, তাহলে সপ্তম অধ্যায়ের প্রথমে আমরা এই যে V1/V2 = T1/T2 এই সূত্রটা পড়বই ভালো করে, একবারে ক্লিয়ারলি পড়বো। তবে অবশ্যই এখানে এককের রূপান্তর মাথায় রাখতে হবে, এককের রূপান্তর শিখে যেতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। এককের রূপান্তর শিখতেই হবে, শিখে যেতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। যে চ্যাপ্টারই করো না কেন এককের রূপান্তর মাস্ট বি লাগবেই। তো এটা হলো প্রথম। এরপরে দ্বিতীয় হলো এখান থেকে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এই টপিকটা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এইটা ক্লিয়ার করতে হবে।
আমি যে যে টপিকগুলো বলতেছি খাতা বের করে এই টপিকগুলো ভালো করে পড়বা। যারা তোমরা কম পড়ছো তাদের জন্য বলতেছি 4টা অধ্যায় পড়বা, যারা তো ফুল প্রিপারেশন নাও তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা টপিকগুলো বের করে তোমরা এই টপিকগুলোই করবা, তাহলে আর সমস্যা থাকবে না। প্রতিদিনই শুনতে পাবে কিনা এটা করবো। তৃতীয় ক্ষেত্রে পড়বো যেটা, সেটা হলো অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে ধারণা নিতে হবে। অনুপ্রস্থ তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ এই দুই তরঙ্গ সম্পর্কে ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট। যেমন অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ খাস থাকে, একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ খাস থাকে। আবার অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এভাবে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে একটা সংকোচন প্রসারণ এভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ম্যাথ করার জন্য এখানে একটা সংকোচন একটা প্রসারণ মিলেই একটা ল্যামডা হয়, আর এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ল্যামডা হয়, এই জিনিসগুলা। তারপরে হলো একটা অংশ কয়টা ল্যামডা, আমরা জানি যে একটা ল্যাব হলো মানে এরকম একটা বাঁকা অংশের জন্য আমরা ল্যামডা বাই 2 নিব, তাহলে এরকম একটা সংকোচনের জন্য ল্যামডা বাই 2 নিব। এই জিনিসগুলো ক্লিয়ার রাখতে হবে। এটা গেল অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের যে জিনিসগুলো পড়া লাগবে এটা। এরপরে হলো যেখান থেকে সপ্তম অধ্যায়ে যে টপিকটা পড়া লাগবে আরেকটা, সেটা হলো 4 নম্বরটা হলো আমরা এখান থেকে পড়বো প্রতিধ্বনির ব্যাপারের পরে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ তো গেলই। এরপর আমরা এখান থেকে পড়বো সেটা হলো ওই যে ইয়াতে সুরশলাকার যে ম্যাথগুলো আছে, সুরশলাকার ম্যাথগুলো করবো। সুরশলাকার ম্যাথ, সুরশলাকা সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেগুলো করব। আর বিশেষ করে একটা থিওরি শিখতে হবে যে মাধ্যম একই হলে কম্পাঙ্ক কিরকম হয় আর মাধ্যম ভিন্ন হলে কম্পাঙ্ক কিরকম হয়। এই যে টাইপটা আছে তোমাদের সপ্তম অধ্যায়ে ম্যাথ করার সময় তোমরা দেখতে পাবা, ওইটা ভালো করে পড়বা। এই কয়েকটা পড়লেই সপ্তম অধ্যায়ে আশা করি এখানে কমন পাওয়া যাবে। এরপরে অষ্টম অধ্যায়ে এই টপিকগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করো, আশা করি ইনশাআল্লাহ কালকে কমন। অষ্টম অধ্যায়ের প্রথম অংশ হলো যে উত্তল দর্পণ অবতল দর্পণ এবং উত্তল দর্পণ মাস্ট বি। অবতল দর্পণ এবং উত্তল দর্পণ ভালো করে পড়া লাগবে, অবতল প্লাস উত্তল। তাহলে অবতল দর্পণের কয়টা অংশ আছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো যে অবতল দর্পণের 6টা চিত্র আছে। অবতল দর্পণের অবশ্যই 6টা চিত্র, অবতল দর্পণের অবশ্যই 6টা চিত্র তোমরা অবস্থান আকৃতি প্রকৃতি ভালো করে আঁকাবা বাসায়। অবস্থান আকৃতি প্রকৃতি ক্লিয়ার করবা। আর উত্তল দর্পণের ক্ষেত্রে একটা চিত্র এটা পড়বা। তাহলে অবতলের 6টা আর উত্তলের একটা 7টা, এই 7টা চিত্র একবারে ক্লিয়ার করে আঁকাবা বাসায় এবং হলো অবস্থান আকৃতি প্রকৃতিটা পড়বা। তবে এখানে একটা কথা বলি যে সিকিউ কোশ্চেন গুলো গাইডে আছে এগুলোর মধ্য থেকে চিত্র ধরাটা শিখতে হবে। যে তুমি চিত্র অঙ্কন করে গেলা প্র্যাকটিস করে গেলা কিন্তু কোশ্চেন ধরতে পারলা না, তাহলে হবে না। এখানে মাথায় রাখতে হবে যে বেসিক আছে চিত্রের কিছু, যে মেরু থেকে দূরত্ব মাপতে হয়। আমি আমার ক্লাসে আগেই বলে দিচ্ছি, তোমরা দেখতে পাবে এখানে। তো সেখানে তোমরা ওইখান থেকে বেসিকটা দেখে নিবা। দ্বিতীয় হলো যে 1/v প্লাস 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f এটা। আর বিবর্ধনের ক্ষেত্রে আমরা জানি m ইজ ইকুয়াল টু মাইনাস v/u অথবা l প্রাইম বাই l। এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেই, এই যে বিবর্ধনী এই সূত্রটা বসাতে গিয়ে তোমরা ঝামেলায় পড়ে যাও, এটা নিয়ে আমার ক্লাস দেওয়া আছে, তোমরা দেখতে পারো। অথবা এই বিষয়টা ক্লিয়ার রাখবা যে কখন মাইনাস বসাবো আর কখন মাইনাস ছাড়াও লেখা যাবে, ঠিক আছে? এটা করবা। তাহলে অষ্টম অধ্যায়ের এই যে কয়টা পয়েন্ট বলছি আশা করি এগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে পরীক্ষা কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। তো অষ্টম অধ্যায়ের জন্য এটা হলো। তো আমরা এবার 12 অধ্যায়ে যাই। 12 অধ্যায়ের ক্ষেত্রে আমি বলবো 12 অধ্যায়ের প্রথমটা আমরা যেটা করবো, 12 অধ্যায় কি চলতরিৎ, সরি 12 অধ্যায় হলো স্থির তড়িৎ। মানে আমাদের পরীক্ষায়
12 অধ্যায় না 10ম অধ্যায়, সরি 10ম অধ্যায় আমাদের পরীক্ষায় আসছে। 10ম অধ্যায় আমাদের পরীক্ষায় আসছে, 10ম অধ্যায় সরি। তাহলে আমরা এখান থেকে 10ম অধ্যায় পড়ে নিব। তো 10ম অধ্যায়ে প্রথমে যেহেতু স্থির তড়িৎ, এখান থেকে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হলো আকর্ষণ বা বিকর্ষণ বল। আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কে একবারে ক্লিয়ার ধারণা রাখতে হবে, আকর্ষণ বা বিকর্ষণ বল এটা। আর দ্বিতীয় হলো তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে, তড়িৎ প্রাবল্যের যে ব্যাপারটা আছে, তড়িৎ প্রাবল্য এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। আর হলো আকর্ষণ বিকর্ষণ বল আর তড়িৎ প্রাবল্যে, এই তড়িৎ প্রাবল্যের ব্যাপারটা একবারে ক্লিয়ার করে তারপর বের হলে যেতে হবে, কারণ এটা ঘ নম্বরে বেশি আসে। এবং আশা করি 26-এর পরীক্ষায় অবশ্যই যে কয়টা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের মানে 8টা বোর্ডের মধ্যে অবশ্যই ম্যাক্সিমাম বোর্ডে এই প্রাবল্য সম্পর্কিত কোশ্চেন আসবে। তাহলে আকর্ষণ ও বিকর্ষণ বল সম্পর্কে জানবো, এরপরে জানবো আমরা তড়িৎ প্রাবল্য সম্পর্কিত। ওই যে ঘ টাইপের কোশ্চেন যেগুলো আছে যে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে বা সমান হবে, তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে বা সমান হবে, কোথায় শূন্য হবে বা সমান হবে, এটা এটা তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে বা সমান হবে এই বিষয়টা। তাহলে আমরা 10ম অধ্যায়ে এই দুইটা টপিক অবশ্যই ভালো করে করব। প্লাস হলো 3 নাম্বারটা হলো যে সঞ্চিত শক্তি, মানে সঞ্চিত শক্তি জমা থাকে কত, শক্তি জমা থাকে কত, সেই টপিকটা আমরা এখানে করব। তো এরপরে 10ম অধ্যায়ে আমাদের 10ম অধ্যায়ে প্রথমে আকর্ষণ বিকর্ষণ বল পড়বো, এরপরে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য বা সমান হবে এই থিওরিটা একবারে ক্লিয়ার করে নিব, এরপরে সঞ্চিত শক্তি বের করা শিখবো। তারপরে হলো আমাদের সঞ্চিত শক্তির পরে একটা এখানে বেসিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করে যাবা পরীক্ষা হলে, যে ধরো দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের যে থিওরিটা আছে এখানে অবশ্যই যদি স্পর্শ পর্যন্ত দূরত্ব দেওয়া থাকে তাহলে সেইটুকু দূরত্ব হবে না, আমাদের অবশ্যই দূরত্ব মাপতে হয় সেন্টার থেকে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এবং এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব যেটুকু আছে সেটুকু মাপতে হবে। সিলেট বোর্ডের যে কোশ্চেনটা আছে 23-24-এর কোশ্চেন মনে হয় মেবি, ওইখান থেকে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা যে দূরত্ব সবসময় সেন্টার থেকে মাপতে হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো এটা ছিল আমাদের 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের ক্ষেত্রে ওর বাইরে সাধারণত টপিক নাই, তো এটা আমরা করব। আর হলো আমাদের আছে বাকি আছে তো তাহলে এই যে আমি প্রথম থেকে শুরু করে 4টা চ্যাপ্টার বললাম, তোমরা যারা একটু দুর্বল আছো বা কম পড়ছো তোমাদের জন্য এই 4টা চ্যাপ্টারের এই কয়েকটা টপিক বললেই আশা করি তোমরা পরীক্ষায় সিকিউতে কমন পাবা, আশা করি সেটা। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে যারা ফুল বই পড়ছো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের তাহলে বাকি থাকলো কি 2 এবং 3, 1 থেকে 4 পর্যন্ত ছিল, 2, 3, 4। তো তোমরা যারা সম্পূর্ণ বই পড়বা তাদের জন্য আমি বলবো যে 2, 3, 4 এর ক্ষেত্রে প্রথমে দ্বিতীয় অধ্যায়ের সাজেশন, দ্বিতীয় অধ্যায়ে প্রথমেই বলবো যে গ্রাফ সম্পর্কিত যে ম্যাথ গুলো আছে গ্রাফ সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। প্রথমেই হলো গ্রাফ সম্পর্কিত ম্যাথ, গ্রাফ সম্পর্কিত ম্যাথ এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্লাস হলো গ্রাফ অঙ্কন, পরীক্ষায় গ্রাফ অঙ্কনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ঘ নম্বরে গ্রাফ অঙ্কন আসে, বরিশাল বোর্ডের কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো। এই গ্রাফ অঙ্কনটা অবশ্যই শিখে যেতে হবে ভালো করে বেসিক সহ এটা। এরপরে হলো দ্বিতীয় অধ্যায়ে আমাদের পড়ন্ত নিক্ষিপ্তের যে ব্যাপারগুলো আছে, পড়ন্ত নিক্ষিপ্ত বস্তু, এই পড়ন্ত এবং নিক্ষিপ্তের সূত্রগুলা, পড়ন্ত এবং নিক্ষিপ্তের ম্যাথগুলো করতে হবে। এটা পড়ন্ত নিক্ষিপ্ত। তাহলে দ্বিতীয় অধ্যায়ে প্রথমে গ্রাফ সম্পর্কিত ম্যাথ, গ্রাফ অঙ্কন, পড়ন্ত নিক্ষিপ্ত আর প্যাসেজের ম্যাথগুলা, মানে প্যাসেজ থাকবে সেই ম্যাথগুলো, যেমন হলো উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে ম্যাথ করা, উদ্দীপক থেকে। আচ্ছা আমি টাইপ দেখাই, তাহলে এই দুইটা তো আমরা করবোই। প্লাস হলো ওই যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা করবা। তারপরে হলো সাধারণত এই কয়েকটা টাইপ কি কেন্দ্র করে করবো আমরা, তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তারপরে হলো সর্বদা চেষ্টা করবা কোশ্চেনটা নাম্বার কোশ্চেনটা ধরার। যেমন যদি কোশ্চেনে বলা থাকে যে সে লোকটিকে বাঁচাতে পারবে কিনা, অথবা ধরা থাকে এরকম থাকলো যে সে পৌঁছাতে পারবে কিনা, এই টাইপগুলাতে আসলে কি বের করতে হয়, কি বের করলে আমি বলতে পারবো ধরতে পারবে কিনা, বাঁচাতে পারবে কিনা, তারপরে ক্যাচ ধরতে পারবে কিনা, এই জিনিসটা ভালো করে আইডেন্টিফাই করে শিখে যাওয়া। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় অধ্যায়, আমি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আর বলবো না। এরপরে হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে অবশ্যই এখান থেকে যেটা পড়তে হবে, যেহেতু 2 এবং 3 কম্বাইন করে কোশ্চেন হতে পারে, এই কারণে এখান থেকে বল সম্পর্কে যেটা হলো যে তৃতীয় অধ্যায়ের প্রথমে আমরা পড়বো এখানে ঘর্ষণ ঘর্ষণ বল সম্পর্কিত যত কিছু আছে ঘর্ষণ বল পড়বো। আর দ্বিতীয় হলো ঘর্ষণ বলের পাশাপাশি আমরা সংঘর্ষ পড়বো, স্থিতিস্থাপক সংঘর্ষ পড়বো, সংঘর্ষ সম্পর্কে ক্লিয়ার করবো। আর দ্বিতীয় হলো কপিকলের ম্যাথ। এই কপিকল ম্যাথ, এই 3টা টপিক থেকে আমরা পড়ে গেলে তৃতীয় অধ্যায় আশা করি কমন হবে ইনশাআল্লাহ। আমি বলতেছি এই 3টা টপিক সম্পর্কিত যে ম্যাথ গাইডে আছে, এই অল্প সময়ে তোমরা এই ম্যাথগুলো করবা। বিশেষ করে ঘর্ষণ সম্পর্কিত ক্লিয়ার কনসেপ্ট, ওই যে সূত্রটা আছে যে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ঘর্ষণ প্লাস কার্যকর, এটা করবা। সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা, এই টাইপের গুলা। আর কপিকল তো অভিকর্ষ মানে যে ত্বরণের মান বের করতে হয় সিস্টেমের, এগুলা তৃতীয় অধ্যায় করবা। ঠিক আছে, আর চতুর্থ অধ্যায়ে আমি বলবো যে চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে অবশ্যই পড়বা কাজ, ক্ষমতা, শক্তি। বিশেষ করে শক্তির যে অংশগুলো আছে, বিশেষ করে ক্ষমতার যে অংশগুলো আছে, ক্ষমতা, তারপরে হলো কর্মদক্ষতা এটা, তারপরে হলো স্প্রিং এর ম্যাথ, এগুলা করবা। ক্ষমতা, কর্মদক্ষতা, স্প্রিং এর ম্যাথ, এই 3টা। তারপরে হলো হেলানো তলের ম্যাথ আছে 2-1টা, হেলানো তলের ম্যাথ গুলো করবা। হেলানো তলের ম্যাথ করবা। এরপরে হলো দ্বিতীয় অধ্যায়ের সাথে এটা মিল আছে। দ্বিতীয় অধ্যায়ে যেমন পড়ন্ত নিক্ষিপ্ত আছে, চতুর্থ অধ্যায়ে পড়ন্ত নিক্ষিপ্ত আছে। এখান থেকে মোট শক্তি বের করা, মোট শক্তি, আর হলো বিভব শক্তি, গতি শক্তির গুণ, তম গুণ, বিভব শক্তি, গতি শক্তির তম গুণ, এই টাইপটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আশা করি চতুর্থ অধ্যায়ে এই কয়েকটা টপিক ভালো করে প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ চতুর্থ অধ্যায়ে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এতক্ষণ যাবত তোমাদের মূল্যবান সময় কিছু নেওয়ার কারণ হলো যাতে তোমাদের কালকের পরীক্ষায় তোমরা গেইন করে আসতে পারো, এই চেষ্টা আমি করছি। তো আশা করি তোমরা এখানে যে কয়টা চ্যাপ্টার নিয়ে আমি টপিক নিয়ে কথা বলছি, যে কয়টা চ্যাপ্টারের প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ এগুলোর মধ্যে কালকে কমন পেতে পারো। তো সবার জন্য শুভকামনা। আশা করি পরীক্ষা সবাই ভালো দিবা, এবং সর্বদা একটা কথা মাথায় রাখতে হবে যে সবসময় পরীক্ষার আগে রিল্যাক্স থাকতে হবে। কোনো চাপ নাই, যে যত বেশি চাপ নেয় তার পরীক্ষা তত খারাপ। এই কারণে চাপ নেওয়া যাবে না, রিল্যাক্সের থেকে এই টপিকগুলা বাসায় প্র্যাকটিস করতে হবে, আর সূত্রটা একটু রিভিশন দিতে হবে। আর মোট কথা হলো এমসিকিউটা অবশ্যই ভালো করার চেষ্টা করতে হবে। সবার জন্য শুভকামনা, আর তোমাদের সবাইকে ধন্যবাদ।